বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। গতকাল শপথ গ্রহণের পর আজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। মোদীকে স্বাগত জানান পিএমওর আধিকারিকরা। প্রধানমন্ত্রীর দফতরে ঢুকে গান্ধীজির ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মোদী শুরু করেন তার কাজ। গতকাল শপথ গ্রহণের পর আজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। আজ সকাল ৮টা ৫০ প্রধানমন্ত্রীর দফতরে ঢোকেন তিনি। মোদীকে স্বাগত জানান পিএমওর আধিকারিকরা। প্রধানমন্ত্রীর দফতরে ঢুকেই গান্ধীজির ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। তারপরে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমেই ফাইল সই করেন নরেন্দ্র মোদী। এরপর ৯টা ৫-এ হায়দ্রাবাদ হাউসের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পাকিস্তান, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন তিনি। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর ১০টা ৫-এ মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। তারপর নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসেন তিনি। পরে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সঙ্গে রয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তারপর বাংলাদেশের স্পিকারের সঙ্গেও বৈঠক করেন মোদী। আজ সন্ধ্যে ৬:৩০টায় প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যাশা মতোই নওয়াজ শরীফের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসে সন্ত্রাস ও পাকিস্তানে ২৬/১১-এর মুম্বাই জঙ্গি হানা মামলার বিচারে বিলম্বের প্রসঙ্গ তুললেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রথম পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সন্ত্রাসের ইস্যু তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি মোদী। হায়দ্রাবাদ হাউসে বৈঠক করেন মোদী ও শরীফ। দুই নেতার মধ্যে জঙ্গি দমন, বাণিজ্যিক সম্পর্ক এবং দুদেশের মধ্যে আস্থাবর্ধক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। দায়িত্বভার গ্রহণের পর মোদী সার্কভুক্ত দেশগুলির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এরই অঙ্গ হিসেবে তিনি শরীফের সঙ্গেও বৈঠক করেন। যদিও এই বৈঠক নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। বৈঠকের আগে শরীফের সঙ্গে মোদী দীর্ঘ ও উষ্ণ করমর্দন করেন। বৈঠক ৩০ মিনিটের জন্য নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত তা ৫০ মিনিট ধরে চলে। বৈঠকের আগে শরীফ ঐতিহাসিক জামা মসজিদে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক সুসম্পর্ক গড়তে তিনি ভারতে এসেছেন। Today I had a good and constructive meeting with Prime Minister Modi this afternoon. It was held in a warm and cordial atmosphere. We agreed that our meeting in New Delhi should be a historic opportunity for both our countries. I pointed out that it was incumbent on both of us to work together to achieve our common objectives for peace and development. We also agreed that the two foreign secretaries would be meeting soon to review and carry forward our bilateral agenda in the spirit of our meeting today. It also gave me great pleasure to call on President Pranab Mukherjee this afternoon and have the warm and friendly exchanges with him. I take leave of this historic city. I do so with a strong sense that the leaderships and the peoples of our two countries share desire and mutual commitment to carry forward our relationship for the larger good of our peoples. Thank you. উল্লেখ্য, গতকাল মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসেন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্য সরকার রাজ্যের পঞ্চায়েত দপ্তর ও বন দপ্তরে মোট ৬৪৯ জনকে নিয়োগ করা হবে। মহাকরণে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। একথা জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। রাজ্য সরকার রাজ্যের পঞ্চায়েত দপ্তর ও বন দপ্তরে মোট ৬৪৯ জনকে নিয়োগ করবে। এর মধ্যে পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদে মোট ৩৮৮ জন এবং বন দপ্তরে নিয়োগ করবে ২৬১ জনকে। আজ মহাকরণে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মহাকরণে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা এই তথ্য জানান। বিভিন্ন বিষয়ে যেটা আলোচনা হয়েছে তার মধ্যে ৬৪৯ জন লোক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে পঞ্চায়েত দপ্তরে ৩৮৮ জন আর বন দপ্তরে ২৬১ জন।
এই হলো আজকের মিটিংয়ের এমপ্লয়মেন্টের স্কোপ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায় রাজ্যের ধলাই জেলার অন্তর্গত গন্ডাছড়া মহকুমায়। লক্ষ্মীপুর এডিসি ললিতমোহন ত্রিপুরা ভিলেজের উপজাতিরা এই বিমানের ধ্বংসাবশেষগুলি দেখতে পান। ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার অন্তর্গত গন্ডাছড়া মহকুমায় পাওয়া গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ। গন্ডাছড়া মহকুমা সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে লক্ষ্মীপুর এডিসি ললিতমোহন ত্রিপুরা ভিলেজের গভীর জঙ্গলে উপজাতি অংশের মানুষ প্রথমে এই বিমানের ধ্বংসাবশেষগুলি দেখতে পান। বিমানের মোট 3টি অংশ পাওয়া গিয়েছে। এই অংশগুলি পৃথক পৃথক দুটি জায়গায় পাওয়া গেছে। একটি অংশ পাওয়া গেছে রাঙ্গাঝারি এলাকায় ও দুটি অংশ পাওয়া গেছে বগলাছড়া এলাকার গভীর জঙ্গলে। এই এলাকাগুলিতে যাওয়ার কোনো ভালো রাস্তা নেই। পাহাড়ি চড়াই উতরাই পেরিয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তা নদীর মধ্য দিয়ে এই জায়গায় যেতে হয়। এই ভাঙা বিমানটি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের তা একেবারে নিশ্চিত। গন্ডাছড়ার স্থানীয় বিধায়ক জানান, তিনি তার দাদুর কাছে শুনেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই এলাকার আকাশ দিয়ে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান যাতায়াত করত। তখন একটি বিমান ভেঙে পড়েছিল। হ্যাঁ, জানতে পারলাম 12 ব্যাটালিয়ন টিএসআর লক্ষ্মীপুর রাঙ্গাজারি এলাকায় একটা ভগ্নাংশ এরোপ্লেন, যেটা বিমান বলা হয়, এখানে একটা পাওয়া গেছে ভারী ধরনের লোহা। আলাপচারিতায় বোঝা গেল, আমি ব্যক্তিগতভাবে যেটা বাবার কাছ থেকে দাদুর কাছ থেকে জানতে পারছি, দেশ ভাগের সময় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরকম চলার সময় নির্দিষ্টভাবে বলা তো মুশকিল এক্স্যাক্টলি, ওই সময়ের মধ্যে নাকি ঝাঁকে ঝাঁকে গন্ডাছড়ার উপর দিয়ে, আকাশের উপর দিয়া শয়ে শয়ে সেরকম বিমান যাইতে দেখছে। তো ওই সময় নাকি একটা বিমান ভাঙিয়ে পড়ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবশেষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে সরানো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিতর্কিত মূর্তিটি। আজ সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের শ্রমিকরা গাড়ি করে নিয়ে যায় এই বিতর্কিত কবিগুরুর মূর্তিটি। অবশেষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে সরানো হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বিতর্কিত মূর্তিটি। আজ সকালে এই মূর্তিটি সরিয়ে নিয়ে যায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রমিকরা। এই সঙ্গে সমাপ্ত হলো এক বিতর্কের। এ প্রসঙ্গে উল্লেখ্য যে গত 25শে বৈশাখ নব আঙ্গিকে সাজানো রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সঙ্গে রবীন্দ্র শতবার্ষিকী ভবন চত্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের এক মূর্তির আবরণ উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। মূর্তির আবরণ উন্মোচনের পর থেকেই রাজ্য জুড়ে বিতর্কের ঝড় শুরু হয়। সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী মহলে একাংশ এই বিতর্কে সামিল হয়েছিলেন। পত্রপত্রিকা থেকে সোশ্যাল মিডিয়াতেও স্থান পেয়েছিল এই সমালোচনার ঝড়। সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। অবশেষে আজের নিষ্পত্তি হলো। তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে খবর, মূর্তিটিকে পাঠিয়ে দেওয়া হয়েছে শিল্পীর বাড়িতে নতুন করে আবার তৈরি করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন মতিনগর কামারটিলা এলাকায়। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সোনামুড়া থানাধীন মতিনগর কামারটিলা এলাকায়। জানা যায়, আজ সকাল 9টা নাগাদ কামারটিলা এলাকার দীপেন দেবনাথ নামে 42 বছর বয়সী এক ব্যক্তি নিজের ঘরে টিভির প্লাগ বিদ্যুতের বোর্ডে লাগাতে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। যদিও তখন বাড়িতে কেউ ছিল না। কিছুক্ষণ পরে তার স্ত্রী মঞ্জু দেবনাথ বাড়িতে এসে দেখে তার স্বামী মাটিতে পড়ে আছে। তখন তার চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এসে দীপেন দেবনাথকে মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিঙ্কু সাহা তাকে মৃত বলে ঘোষণা করে। আজকে 8:55 সকালের দিকে আমাদের এখানে দীপেন দেবনাথ নামে ওই রোগীটাকে আমাদের আনা হয়েছে। তো কেসটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক শক এবং আমাদের এখানে ব্রড ডেড আনা হলো। তো আসার পর আমরা যাবতীয় যা করার আমরা করলাম এবং অ্যারাউন্ড আমরা 9:40 দিকে আমরা ওকে ডেড ডিক্লেয়ার করে দিলাম। তারপরে আমি রীতিমতো জাস্ট ওই সেই ব্যবস্থাগুলো নেওয়ার জন্য পুলিশকে ইনফর্ম করলাম এবং তারা এলো। এখন আমরা পোস্টমর্টমের জন্য বডিকে পাঠিয়ে দেবো। তো ওর বাদিকের হাতে ইলেকট্রিকিউশনের যে সমস্ত মার্ক থাকা উচিত ওগুলো আছে এবং আই থিঙ্ক ইটস এ পিউ কেস অফ ইলেকট্রিকিউশন। এখন পোস্টমর্টম রিপোর্টে যা আসবে ওটাই মেইন ধরে নেওয়া হবে আর কি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়ে তার পরিবার পরিজনরা। পরে সোনামুড়া থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালের মর্গে পাঠায়। এসআই আসিফ ইকবাল জানান, 9:59 নাগাদ থানাতে একটা টেলিফোনিক ইনফরমেশন যায় মতিনগর হসপিটাল থেকে যে এখানে একজন ইলেকট্রিক শকের ডেড বডি আইছে
সেই অনুসারে আমরা এখানে আইছি, আয়া দেখছি যে একজন 40 অনুমান বয়স 40, দীপেন দেবনাথ, বাবা নাম হইল অবনীমোহন দেবনাথ, মতিনগর। সে মতিনগর পিএইচসিতে ওয়ার্ডের মধ্যে সিটে আয়া দেখলাম, একটা গুলি ডাক্তারের সঙ্গে কথা বললাম, প্রাথমিকভাবে জানা গেল সে ইলেকট্রিক শক হওয়ার ফলে তার মৃত্যু হয়েছে। এখন বাকি ইনভেস্টিগেশন চলছে, তদন্ত যেটা হইব, এবং পোস্টমর্টমের ইয়ে আছে। এখন অবধি আমরা ইনফরমেশন মূল্যে আইসি, থানাতে একটা ইওডি কেস রেজিস্টার হইব, যেহেতু একটা মৃত্যু, অস্বাভাবিক মৃত্যুর ইয়ে এখন অবধি বাকি তদন্ত চলছে। মৃত দীপেন দেবনাথের বাড়ি কোনাবন কৈয়ারডেপা এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ মতিনগর শ্বশুরবাড়ির পাশে থাকতো। পেশায় একজন দিনমজুর ছিলেন। তার 2 মেয়ে ও 1 ছেলে বর্তমান। তার মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। কারণ বুড়ো লাগে লাইন লাগে তো গেছে, বুড়ো লাইন লাগাইতে গিয়ে সেটাই এমন অবস্থায় সে নাক বইটা চিল্লি মারছে। আমি আসলাম কলো জল পুরাই, নাক বইটা চিল্লি হইনি, আবার গেছে আর কি দৌড়ে গিয়ে দিয়ে নিচে বইটা রয়েছে। আমি গিয়ে দৌড়ে গিয়ে তার টাইম না মনে 5 মিনিট বেশি হয়েছে আর কি, দৌড়ে গিয়ে টাইম না তার সৃষ্টি পুরে হোল্ডার রুয়াইতে আর কি টিফি দেখতে গেছিল। আমি লগে গেছি, নাক বইটা চিল্লি দিছে, দোকানে দৌড়ে গেছে আর কি, হয়তো আর চিল্লি টিল্লি পাই না। তো আমি আর দিশা না হয়ে গিয়ে তার টাইনা খুলে লেছে আর কি গিয়া 9টা বাজলো। হসপিটাল লাইনে আছে, ডাক্তারে দেখছে, যাচ্ছে এবার তো অনেক পরে কখন নাই বলে 2 মেয়ে 1 ছেলে। রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। চিটফান্ড রেমেল ইন্ডাস্ট্রি সংস্থায় জমাকৃত টাকা না দেওয়ায় রেমেলের এজেন্ট স্বামী ও স্ত্রীকে দা দিয়ে কোপানোর অভিযোগ উঠল উদয়পুর ফুলকুমারী গ্রামে। দায়ের কোপের আঘাত পাওয়া স্বামী স্ত্রী দুজনেরই চিকিৎসা চলছে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে। অভিযুক্ত প্রতিবেশীদের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগ করা হয়। রামেল ইন্ডাস্ট্রিজ নামক চিটফান্ড সংস্থায় জমাকৃত টাকা না দেওয়ায় 3 ভাই মিলে পাশের বাড়ির রামেল ইন্ডাস্ট্রিজ কোম্পানির এজেন্ট স্বামী স্ত্রীকে দা দিয়ে কোপানোর অভিযোগ উঠল উদয়পুর ফুলকুমারী গ্রামে। গতকাল বিকেল 5টায় ঘটে এই ঘটনা। দায়ের কোপে আঘাত পাওয়া স্বামী স্ত্রী দুজনেই চিকিৎসাধীন উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে। রাধাকিশোরপুর থানায় 3 ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে পরিস্থিতি ব্যাগতিক বুঝে আক্রমণের মূল পাণ্ডা লিটন পাল সেও কোনো এক বাহানায় হাসপাতালে এসে ভর্তি হয়েছে বলে জানা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনার তদন্ত করেছে বলে জানায় রাধাকিশোরপুর থানার ওসি কান্তিলাল বৈদ্য। ঘটনায় জানা যায় ফুলকুমারী গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাসিন্দা লিটন পাল 5 নং ওয়ার্ডের বাসিন্দা ভজনদের কাছে নাকি টাকা পাওনা। তাদের উৎসের বাড়ি রাস্তার এপাশ ওপাশ। অভিযোগ, গতকাল বিকেল 5টা নাগাদ হঠাৎই লিটন পাল তার 2 ভাই জনার্দন পাল ও সুব্রত পালকে নিয়ে চলে যায় ভজনদের বাড়িতে। তখন ভজনদে ও তার স্ত্রী বাড়িতে কাজ করছিল। 3 ভাই মিলে দা লাঠি দিয়ে হামলে পড়ে তাদের উপর। ভজনদের হাতে দায়ের কোপ, মাথায় লাঠির আঘাত লাগে। স্ত্রী গৌরী বণিক, ভজনের স্ত্রীও লাঠির আঘাতে আহত হয়। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে 3 ভাই পালিয়ে যায়। গ্রামের মানুষ ভজনদে ও তার স্ত্রীকে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে এনে ভর্তি করায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। ভজনদের পরিবারের পক্ষে লিটন পাল, সুব্রত পাল ও জনার্দন পালের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় লিখিত অভিযোগও জানানো হয়। তারা বই করছে, বইয়ের টাকা 40,000 পর্যন্ত আমি 35,000 টাকা দিয়ে দিচ্ছি, আর 5,000 টাকা পাইব। 5,000 টাকা তারা আইতে যাইতে শুধু বাটপার কথা। আমি আজকে যাইব খিচারে, তুই আমার বাটপার গেছ কিরে পাটে একটা দিন না, আমাকে 5,000 টাকা দিল মতো 40,000 মতো 35,000 দিয়ে দিয়েছে, আর 5,000 টাকা লেগে তুই আইতে যাইতে বাটপার কথা। আমি তো সবারই টাকা দিতেছি, স্বর্ণদানা সব দিচ্ছা দিচ্ছি। এভাবে ইটা কইছে, আর কথা কাটাকাটি বাইর দিয়েছি। আমি বাচ্চারা খুব দিতে লেগেছিল, 8টা দিচ্ছে, হাতে কাটছে, হার মাথার ভিতরে বাইরে। তারা 3 ভাই গেছে। থাকে তাহলে তো কেউ এমন ভাবে ঘরটিকে জোরে করে মারতে পারে না। আমি কি আপনি আমার কাছে পাইবেন বা কিছু লেগে তেমন মারতেন পারেন না, কিন্তু থাকতেও থাকে। আমরা মাত্র বাড়িতে গেছি, তারপরে তারা 3 জন রিক্সা দিয়ে আমরা মারানো আরম্ভ করছে। কি কারণে? কারণ তো কিচ্ছুই বুঝলাম না। ঢুকলো ঘরটিকে পিটানো আরম্ভ করে দিল। আমার সাথে একটু কথাবার্তা আছে যে এই হয়েছে বা এমন করতে গেলে আবার কি আসে, সেটা তো কিছু কথা আছে। কোনো কিছু না, ঠাস ঠুস মারানো হয়েছে, একটা লাঠি দিয়েছে। এদিকে জানা যায় ভজনদে রামেল ইন্ডাস্ট্রিজ নামক এক চিটফান্ড সংস্থার এজেন্ট ছিলেন। এজেন্ট থাকাকালীন লিটন পাল ভজনের কাছে রামেল কোম্পানিতে টাকা জমায়। জমাকৃত টাকা অনেকদিন ধরে চেয়ে না পাওয়ায় গতকাল এই ঘটনা ঘটায়। রাধাকিশোরপুর থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
নেশামুক্ত সমাজ গড়তে এবং নারী নির্যাতন রোধ করতে সোচ্চার হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তেলিয়ামুড়া বিভাগের 18 মুড়া অঞ্চল কমিটির উপজাতি অংশের নারীরা। মুঙ্গিয়াকামী থানায় এক ডেপুটেশনে মিলিত হয় ওই অঞ্চলের নারীরা। নেশামুক্ত সমাজ গড়তে এবং নারী নির্যাতন রোধ করতে এবার সোচ্চার হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া বিভাগের 18 মুড়া অঞ্চল কমিটির উপজাতি অংশের নারীরা। গতকাল দুপুর 3টার সময় মুঙ্গিয়াকামী থানায় এক ডেপুটেশনে মিলিত হয় ওই অঞ্চলের নারীরা। শেষে 5 সদস্যের এক প্রতিনিধি দল ওই থানার ওসি অজয় দেববর্মার নিকট ডেপুটেশন প্রদান করেন। উল্লেখ্য, মুঙ্গিয়াকামী থানাধীন চাম্পলাই এলাকার নগরাই গ্রামে মোবাইল ক্রয়কে কেন্দ্র করে স্বামীর হাতের প্রহারে মৃত্যু হয় এক স্ত্রীর। ওই খুনি আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও ছিল তাদের ডেপুটেশনে। ওসি অজয় দেববর্মা তাদের দাবির যৌক্তিকতা স্বীকার করেন এবং দাবি পূরণে সচেষ্ট হবেন বলে আশা ব্যক্ত করেন। আমরা আজকে 18 মুড়া সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি উদ্যোগে গত 19 তারিখে চাম্পলাইতে আমরা নারী সমিতি একজন হেমামালা দেববর্মা তার স্বামী মারধর কারণে মারা গেছে জীবিতে। এই কারণে আমরা মুঙ্গিয়াবাড়ি থানাতে ডেপুটেশন আইছি। আমরা যেমন গ্রামের তীর খেলা আছে, যেমন জোয়ার খেলা আছে, তাদের জন্য সাজা শাস্তি দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক প্রকার জৌলুসহীনভাবে সোনামুড়ায় উদযাপিত হলো 116তম নজরুল জন্মজয়ন্তী। পানীয় জল ও বিদ্যুতের তীব্র সংকটে পড়তে হয় শিল্পী ও দর্শকদের। এ নিয়ে অভিযোগ ওঠে উদ্যোক্তাদের বিরুদ্ধে। এক প্রকারের জৌলসহীনভাবেই সোনামুড়ায় উদযাপিত হলো 116তম নজরুল জন্মজয়ন্তী। এ উপলক্ষে সন্ধ্যায় সোনামুড়া টাউন হলে আয়োজন করা হয়েছিল কবি প্রণাম অনুষ্ঠানের, কিন্তু নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়েছিল অনুষ্ঠানটি। তবে গরমে নাজেহাল হতে হয়েছিল অনুষ্ঠানে আগত শিল্পীদের। এছাড়া টাউন হলে আলোর ব্যবস্থা ছিল খুবই নগণ্য। হলের বেশিরভাগ আসনই ছিল ফাঁকা। এই অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিল সোনামুড়া নগর পঞ্চায়েত ও তথ্য সংস্কৃতি দপ্তর। সবথেকে আশ্চর্যের বিষয় ছিল অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন উদ্যোক্তারাই। হলে ছিল না কোনো পানীয় জলের সুব্যবস্থা। আর এইসবের পর সোনামুড়া সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে গুঞ্জন উঠেছে উদ্যোক্তাদের সক্রিয় ভূমিকা নিয়েও। আর উদ্যোক্তাদের গাফিলতির কারণেই হারাতে বসেছে রবীন্দ্র নজরুলের সংস্কৃতি। সব মিলিয়ে এক চরম অবস্থার মধ্যে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হলো কবি প্রণাম অনুষ্ঠানটি। কিরকম মানুষ হিসাবে রবীন্দ্র জয়ন্তী যা মানুষ আছে তার থেকে অনেক কম। সেই জন্য এবারে প্রোগ্রামের যে লাইটিং সিস্টেম তাও কিছু চেষ্টা করছে, বা সাউন্ড সিস্টেমও মোটামুটি ভালো আছে। মোটামুটি পাবলিসিটিটা ঠিক মতো হয়নি, খুব সম্ভবত লাইটিংটা একটু কম আছে। প্রোগ্রামটা আরম্ভ হয়েছিল ওই মানুষের জন্য অপেক্ষা করার জন্য, একটু আমরা অপেক্ষা করতে, তারা একটু অপেক্ষা করতেন। প্রোগ্রামটা এখন তো চলছে ভালোই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের বাইক দুর্ঘটনায় আহত হলো চালক সহ 2 জন। আহতরা বর্তমানে জীবিত চিকিৎসাধীন। ঘটনা তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি এলাকায়। ফের বাইক দুর্ঘটনায় চালক সহ পথচারী আহত হয়ে বর্তমানে রাজধানীর আগরতলায় চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ ত্রিশাবাড়ি এলাকায়। এদিন সন্ধ্যে 7:30 নাগাদ খোয়াই সোনাতলা থেকে TR01D4565 নম্বরের বাইক তেলিয়ামুড়ার দিকে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। বাইকটি ত্রিশাবাড়ি এলাকার বাসিন্দা ব্রজেন্দ্র বিশ্বাসকে ধাক্কা মারে। এতে ব্রজেন্দ্র বিশ্বাস সহ বাইক চালক রবি দাস আহত হয়। পরে স্থানীয়রা দুজনকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। দুজনের অবস্থা সংকটজনক হওয়াতে তাদের জীবিতে স্থানান্তরিত করা হয়। পুলিশ এই ঘটনার একটি মামলা নিয়েছে। কোন জায়গাটা হয়েছে ঘটনা? কোন জায়গাটা হয়েছে? দেখে বাইকের সঙ্গে না? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পণের দাবিতে বেধড়ক মারধর এক গৃহবধূকে। ঘটনা উদয়পুর কাকরাবন থানার অন্তর্গত জামজুরি মুড়াপাড়া এলাকায়।
পণের দাবিতে বেধড়ক মারধর এক গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে উদয়পুর কাকরাবন থানার অন্তর্গত জামজুড়ি মোড়াপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গৃহবধূ শিখা দেখে ৬ বছর আগে বিয়ের পর থেকেই শারীরিক নির্যাতন করত তার স্বামী সন্তোষ ভৌমিক এবং শাশুড়ি বিজলি ভৌমিক। বর্তমানে তাদের একটি ৫ বছরের পুত্র সন্তান রয়েছে, নাম সুবীর কান্তি ভৌমিক। অভিযোগ রয়েছে, রবিবার সন্ধ্যায় গৃহবধূ শিখা দেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে অভিযুক্ত শিখার স্বামী ও তার শাশুড়ি একত্রে। জানা গেছে, নগদ ২০,০০০ টাকা আদায়ের জন্য এবং পণ সংক্রান্ত কিছু দাবি পূরণের জন্য দিনের পর দিন শিখা অত্যাচার সহ্য করতে হতো তার শ্বশুরবাড়ির লোকজনেদের কাছ থেকে। গতকাল উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালেই। বাড়িতে এসে আইসি আমার পায়ে মাছটি রাঁধতো, এরপরে মাছটি কুর্সি কাটছি, এরপরে হাত দেবো, এরপরে আই আসি রে বাপের বাড়িতে আনতাম, বাপের বাড়িতে আনতাম, বাপের দুটি আনলে গিটি আমি করতে আনু, এবার সুতনা দুটি আনতে তোরা মেরেলাম, এরপরে মারছে, এরপর দাও লইছে, কেরাসি তেল লইছে, আমার মারতে বললি রাত্রেবেলা 2টা, কেউ কাছে আগে না, ডরে কেউ কাছে আগে আমি চাই এবার শিক্ষা হোক। আমি যেমন কষ্ট পাইতেছি এবার তুমি কষ্ট পাক দেওয়াটা দিতে বোন, আমি চাই শিক্ষা হোক, কষ্ট হোক। আমি যে কষ্ট পাইতেছি কষ্ট যত পাক, আর কিছু না। শাশুড়িও পাক, শাশুড়ি আমার দিন রাত জ্বালা যন্ত্রণা অশান্তিতে বুক দিয়ে কষ্ট পাই। এই ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে নির্যাতিতার ভাই সজল জানায়, নির্যাতিতার স্বামী সন্তোষ ভৌমিকের সঙ্গে অন্য কোনো মহিলার সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। এ ধরনের অভিযোগের ভিত্তিতে সজল উদয়পুর কাকরাবন থানায় একটি মামলাও দায়ের করেছে বলে খবর রয়েছে। রাত্রেবেলা এরকম মারধর করে আজকে সকালবেলা গেছি আমার বড় বোনের নিয়ে গিয়ে সাথে দেখি তাই বিছনামিতে শুয়ে রয়েছে, মানে হাত তুলতে পারে না, করতে পারে দিতে পারে না। তারপরে আমি হেরে নিয়ে সেটা হাত থেকে সাইকেল দিয়ে আমি এবার হসপিটালে নিয়ে ভর্তি করাইছি। এখন আমি কাকরাবন থানার মামলা করতেছি স্বামীর নামে এবং তার শাশুড়ির নামে। কি চাইছে? মামলা চাইছে কি আমি কেস করতে চাইতেছি, এর সাজার দরকার, সাজা দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র টাউন হলে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে এবং তেলিয়ামুড়া পুর পরিষদের সৌজন্যে অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী। উপস্থিত ছিলেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক কাজল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। চিত্ত জেথা ভয়শূন্য, উচ্চ জেথা শির। কবিগুরু রবীন্দ্রনাথের এই বিখ্যাত লাইনটির সঙ্গে কে না পরিচিত? এমন আরও কত বিখ্যাত লাইন শুনতে পাওয়া যায় বক্তাদের বক্তব্যের মাধ্যমে। গতকাল তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র টাউন হলে খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের উদ্যোগে এবং তেলিয়ামুড়া পুর পরিষদের সৌজন্যে অনুষ্ঠিত হয় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক কাজল শুক্লবৈদ্য, বিধায়িকা গৌরী দাস, তেলিয়ামুড়া মহকুমা শিক্ষা অধিকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। মহকুমায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। শেষে ছিল মুক্ত কুইজ প্রতিযোগিতা। বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বড় হলো উনি সামনের গান গিয়েছেন, নজরুল তো বটে, এবং তাদের কাছে দেশ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করে মাতৃভূমির প্রতি তাদের যে শ্রদ্ধা, ভালোবাসা এবং মাতৃভূমিকে মানে স্বাধীনতা আনার জন্য তাদের যে লেখনী শক্তির প্রয়াস, তৎকালীন পরাধীন ভারতবর্ষকে, পরাধীন ঘুমন্ত ভারতবাসীকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া শহর ও তার আশপাশ এলাকার মানুষেরা চিকিৎসার জন্য সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটির উপর নির্ভরশীল, কিন্তু স্বাস্থ্য কেন্দ্রটিতে যাওয়ার মূল রাস্তাটির বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই কাদাময় হয়ে পড়ে রাস্তাটি। অতি শীঘ্রই রাস্তাটি সারানোর দাবি জানিয়েছে স্থানীয় লোকজন ও রোগী পরিজনেরা। সোনামুড়া শহর ও তার আশপাশ এলাকাগুলির মানুষজনেরা অনেকাংশে চিকিৎসার জন্য নির্ভর করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটির উপর, কিন্তু এই স্বাস্থ্য কেন্দ্রটিতে যাওয়ার মূল রাস্তাটির বেহাল দশা। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি বিপজ্জনকভাবে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই সম্পূর্ণরূপে চলার অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। এমনকি কোনো আশঙ্কাজনক রোগী নিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। খালি পায়ে হাঁটতেও অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তাটিতে নেই কোনো পিচ, তাই সামান্য বৃষ্টিতেই কাদাময় হয়ে পড়ে এই রাস্তাটি। রোগী ও তার পরিজনদের পক্ষ থেকে দাবি উঠেছে অতি শীঘ্রই রাস্তাটি সংস্কারের। অনেকদিন যাবতীয় বেহাল অবস্থা, আর এখন যে বর্তমানে যে এখানে
একটা হসপিটাল আছে, ইমার্জেন্সি যখন রুগী টুগী নিয়ে আসে তো খুব ব্যাঘাতা পড়তে হয় রুগীদের নিয়ে। এবং আমাদের যারা পার্শ্ববর্তী আছে আমরা তো খুব বেহালের মধ্যে আছি। আর সাধারণত এখানে যে কাজটা আরম্ভ করলো হঠাৎ করে কি উদ্দেশ্যে তারা বন্ধ করে রাখলো বর্ষার সিজনের মধ্যে, আবার যদি বৃষ্টি নামে তাহলে আরও খুব বেহাল অবস্থা হবে আমাদের এবং পার্শ্ববর্তী যে হসপিটালের রুগী যারা আসে তাদেরও খুব বেহাল অবস্থা হবে। আমি এই জায়গাতে অনুরোধ করি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এটা যেন তড়িঘড়ি এই রাস্তাটা সারাই করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে, রোগী নিয়ে আসা যায় না, সাইকেল নিয়ে আসা যায় না। আর এমন একটা যদি সিরিয়াস রোগী নিয়ে কিভাবে গাড়ি ঘোড়া আসবে আপনারা দেখতে পাচ্ছেন বেশি বেহাল অবস্থা করেছে। এটা আজকে অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে এই অবস্থা। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎ পরিষেবা না থাকায় সড়ক অবরোধ করলো এলাকার স্থানীয় মহিলারা। ঘটনা কাকরাবন থানার অন্তর্গত জামজুরি মুড়াপাড়া এলাকায়। গত 3 দিন ধরে কাকরাবন থানার অন্তর্গত জামজুরি মুড়াপাড়া এলাকায় বিদ্যুৎ না থাকার কারণে গতকাল উদয়পুর কাকরাবন সড়ক অবরোধ করে স্থানীয় এলাকার মহিলারা। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত চলে অবরোধ। পরবর্তী সময়ে স্থানীয় বিদ্যুৎ নিগমের কর্মী ও কাকরাবন থানার পুলিশের সহায়তায় পথ অবরোধ তুলে নেয় স্থানীয় গ্রামবাসীরা। আশ্বাস দেওয়া হয় স্থানীয় এলাকায় বিদ্যুৎ লাইনগুলি মেরামত করা হবে। শুধু গ্রামেই নয়, বিদ্যুৎ না জাহালে দুর্ভোগ শহরবাসীরাও। খবর দিলে সুইচ অফ করে মোবাইলও সুইচ অফ করে রাখে। তাইলে আমরা এখন বাচ্চা কাচ্চা লেখাপড়া আছে, কার কি পরীক্ষা লেখাপড়া আছে, তারপর বাচ্চা কাচ্চা কিভাবে লেখাপড়া করবো, বয়স্ক মানুষ আছে তারা কিভাবে চলবে, কারেন্ট ছাড়া, কারেন্ট নাই জল নাই, তারা কি আমরা বিল দিই না, আনতে গেলে ইয়া করছে আপনি কি জান তারা এখন কি করবো না। আমাদের মুড়াপাড়া এলাকাতে আজকে 3-4 দিন যাবত কারেন্ট নাই এবং 2-2টা বিয়ে গেছে, পুরো কারেন্ট বিহীন বিয়ে ঠিক আছে। কারণের সমস্যা মানে কাক ঘুমাইতে পারে না গরমের জ্বালায়। আমরা একটা বিয়ে গেছে, আমার মাইয়ের বিয়ে দিছি বৈশাখ মাস, কারণ নাই, তারার খবর করলে শাস্ত্রগুলো নেই, এমন পঞ্চায়েত শাস্ত্রগুলো নেই এবং কারেন্টের যে দিছে কদিন পর কারণে এটা ট্যাঙ্কিটা নষ্ট হয়ে জায়গা খবর দেয়, আইলে আইয়া ঠিক করে দিয়ে যায়। এইটা নিয়ে এক সপ্তাহ হয়েছে বৃষ্টি তুফান গেছে, জায়গা আইয়া ঠিক করে গেছে, এরপরও তারা খবর